হাসিনার কাছে কিন্তু সবাই মাথা বিক্রি, ম্যাক্সিমাম মাথা বিক্রি করেছে, অনেকে বন্ধক রেখেছে মাথা, অনেকে সারেন্ডার করেছে। একটা বিবৃতি কোনো ঘটনায় দেওয়ার জন্য ছাত্রদের উপরে হামলা হয়েছে কিংবা ছাত্র শিক্ষক অভিভাবকদের একটা প্রতিবাদ সমাবেশ হলো, আজকে অনেকে অ্যাডভাইজার আছে, ইনভাইট করেছিলাম, ভাই বুঝেন তো আমার একটা সংস্থা আছে, একটা প্রতিষ্ঠান আছে, বুঝেন তো ঝামেলা সমর্থন আছে, ভাই আপনাদের কিন্তু দর। তো অনেকে কিন্তু এইভাবে তারা অনেকে অ্যাডভাইজার আছে। তো এই জন্যই বললাম যে কথাটা, যে আমরা দীর্ঘদিন ধরে বিশেষ করে বাংলাদেশের 90-এর দশকেও আমরা এখানে সিভিল সোসাইটির যে একটা ভূমিকা দেখেছিলাম। হাসিনার কাছে কিন্তু সবাই মাথা বিক্রি, ম্যাক্সিমাম মাথা বিক্রি করেছে, অনেকে বন্ধক রেখেছে মাথা, অনেকে সারেন্ডার করেছে। তো সেই জায়গা থেকে আপনারা শুরু করেছেন, আপনাদেরকে এই জন্য জানাতে এসেছি, বলতে এসেছি যে আপনাদের এই যাত্রাটা যেন পরবর্তীতে অব্যাহত থাকে। আপনারা আমার পরবর্তীতে কেউ ক্ষমতা আসলে আপনাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে বসাই দিলে আপনারা চুপ করে যায় না, তাহলে কিন্তু বাংলাদেশ একটা ফ্যাসিলিটি আসবে। এখন আসেন যে বিষয়ে আপনারা আলোচনা করতেছিলেন, আমি এখানে কিছু মঞ্জু ভাই কথা বললেন, ঐক্যমত্য কমিশনে তাই দেখেছি অনেকগুলো দলকে দেখেছেন, কিন্তু এই জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মের লাইফের মতো বিখ্যাত লাইন মতো অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দেন আদার। কিন্তু ডিসকাশনটা এরকম বেসিস হচ্ছে যে মঞ্জু ভাইটা একটু ওপেনই করে দিলেন যে তিনটা দলের সাইড লাইনে মঞ্জু ভাইকে বলবো কেন তিনটা দলের সাইড লাইনে, এই তিনটা দল ইয়েস বলবেন একমত যে নাম্বারিং করলে বিএনপি কে উই ক্যান গিভ প্রেফারেন্স, রেস্ট অফ देम টু তাদের কি কন্ট্রিবিউশন আছে, আমাদের হচ্ছে কি কোন অংশে তাদের যে আমাদের কম কন্ট্রিবিউশন আছে রাজপথে লড়াই সংগ্রামে, তো কেন আপনি আগে তিনটাকে সুপিরিয়র করে দিচ্ছেন কিংবা ক্লাসিফাই করে দিচ্ছেন? এইখানে আমাদের কোনো মানসিকতার পরিবর্তন দরকার। দ্বিতীয় কথা হচ্ছে এই অভ্যুত্থানটা তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়নি, রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে, ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে। কাজেই আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি, এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হোক। কোন রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেইনি, নাকি সরকার টেন্ডার করে দিয়েছে ওটিএম বা ডিপিএম এর এই দল করবে, আমরা কিন্তু দেই নাই এবং আমরা দেব না। যেজন্য আমরা বলছি আজকে যে আপনারা বলছেন এইখানে আমরা যদি ইফেক্টিভ আলোচনা করতে যাই, যেমন হ্যাঁ বিশেষ করে কোন দল কিংবা যদি বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী কোন সংগঠন হয়, তাদের ভ্যালিড কোশ্চেন থেকে সেটাকে অ্যাড্রেস করা যায়, সেক্ষেত্রে যদি দ্বিপক্ষ বিশিষ্ট সংসদ কার্যকর হয় এবং আপার হাউসে যদি সংখ্যানুপাতে রাজনৈতিক দলের ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, সেই ক্ষেত্রে এনসিসি আমি মনে করি এনসিসি না থাকলেও হয়, মানে আপনি দলগত অবস্থান আছেন, মানে এটাই তো ডিবেট করলাম আমরা। তো যেখানে আমরা বলছি যদি এটা হয় তাহলে এনসিসি না থাকলেও হয়, কারণ এনসিসি কে কেন আমরা আনলাম যে আমরা দেখছি যে প্রধানমন্ত্রীকে দারোগায় পরিণত হয়, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তিনি যাই বলেন তাই আইন, তিনি যাই বলেন সেটাই মানে কোন ফায়ার গুলির মতো হয়ে যায়। তো সেইখানে ওইটা ব্যালেন্স করার জন্য আমরা এনসিসির কথা বলছি, সেখানে কারা কারা থাকবে সেটা কিন্তু আলোচনা আছে, সেখানে প্রোটোকলে প্রেসিডেন্টের সেখানে থাকাটা সবকিছু আপনাকে এভারেজ আলু ভর্তা বানাই দিতে হয় না। চিফ জাস্টিস প্রোটোকল কিংবা ডেকোরামের কোনোভাবে ওইখানে যাওয়া উচিত না। তো সেই জায়গা থেকে যেটা বলছি, যেহেতু আমরা ভারসাম্য পাওয়ারের ব্যালেন্স করার জন্য এনসিসি কিংবা ডাবল চেম্বার বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছি, যেহেতু আমরা আনুপাতিক হারে এটা করতে চাই, দ্বিপক্ষ বিশিষ্ট সংসদের প্রশ্নে অধিকাংশ দল একমত এবং পিয়ারের ক্ষেত্রেও দু তিনটি দল ব্যতীত তারাও প্রকাশ্যে বলে না যে তারা দ্বিমত, কিন্তু আমার মনে আলোচনার লাইনে আসবে। সেই ক্ষেত্রে এনসিসির প্রশ্নে তাহলে আমরা ছাড় দিতে পারি কিছুটা, কিন্তু এনসিসি অনেকগুলো কাজ চাইলে আপনার হাউস দিয়ে করা সম্ভব হবে। এখন এইখানে আরেকটা বিষয়, আপনারা এখানে গণমাধ্যম আছেন, সুশীল সমাজ রাজনৈতিক দলের নেতা আছেন, যেইভাবে টেলিভিশনে কিংবা বিভিন্ন জায়গায় এখনই পোর্ট্রেট করা হচ্ছে, মঞ্জু ভাই বলছেন যে মনে হচ্ছে কেউ কি গভর্নমেন্ট ফর্ম করেছে, কাজে তার ক্যাবিনেটের ডিসিশন ওইটা ধরে আমরা ডিসকাশন করতেছি। 91 ইতিহাসটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, আওয়ামী লীগ ইজ কামিং টু পাওয়ার, এটা সর্বোচ্চ আলোচনায় ছিল। তো উপরে কি হয়েছে, আওয়ামী লীগ কিন্তু গোল্লা হয়েছে। ঠিক আপনার ভোটের রেশিওটা ছিল 30-31%, 2001 সালে ছিল 41%। আপনারা যারা ভাবছেন কোন দল গভর্নমেন্ট ফর্ম করছে, আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছে, ওর বর্তমান জেনারেশন কিংবা ভোটারদের সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই।
ভোট হলে দেখবেন কোথায় কি রেভলিউশন হয়। নির্বাচনের আগেও রাজনীতিতে অনেক ধরনের মেরুকরণ হবে। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে সংস্কারকে, যেটা ডক্টর কামাল হোসেনকে আমরা সম্মানের সাথে আমরা স্মরণ করছি, কিন্তু ডক্টর কামাল হোসেন সম্ভবত একটা সাক্ষাৎকারে বলেছিলেন ৭২ আমরা কিশোর সংবিধান রচনা, আমাদের শেখ মুজিব আমাদের সামনে, আমাদের বঙ্গবন্ধু, আমাদের নেতা শেখ মুজিবকে দেখে যারা সংবিধান রচনা করেছিলেন। সো এইবারের সংস্কারের প্রশ্নে যেন আমরা কোন ব্যক্তি, কোন দলকে সামনে নিয়ে আমরা যেন সংস্কারের ফর্দ নিয়ে আলোচনায় না বসি। দেশ জাতির স্বার্থে যারা আমরা সংস্কারের কথা চিন্তা করি। আমার খুব কষ্ট লাগে যে আমরা সংস্কারটা যদি না করতে পারি, এটা হেলাফেলা না। মাত্র ৫৩ বছর মাত্র একটা বার গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থান আমরা যুগে যুগে ৫ বছর পর পর ঘটাতে পারবো না। সুতরাং সেই গণ অভ্যুত্থানের ফলাফল নিয়ে এখন মানুষ উষ্ণ প্রকাশ করছে, দেখছেন অনেক ওপেনিং করছে। এইটা জানলে তো আগে আমি রাস্তায় নামতাম না, তাহলে গুলির সামনে দাঁড়াইতাম না। তো কাজে যতটুকু হয়েছে আলাদা জানা। এখন অন্তত আমরা কিভাবে সংস্কারটা করে নাগরিক তথা জনগণের চাহিদার আলোকে আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি, সেইভাবে সবাই চিন্তা করবেন। আমার এইটুকুই কথা। আমার দলের শক্ত পজিশন, আমাদের দল ২০২১ সালে যখন ঘোষণা করি তখন আনুপাতিক হারে নির্বাচন আমাদের দলের ঘোষণাপত্র ছিল। আমরা বলছি টোটাল নির্বাচনটা আনুপাতিক হারে। পরে অন্য দলের চিন্তা করে আমরা আমাদের পজিশন থেকে সরে এসেছি, অন্তত একটা পক্ষ সেটা আপার হাউস। সেকেন্ড হচ্ছে প্রাইম মিনিস্টারের মেয়াদ নিয়ে আলোচনা হচ্ছে।